ওরে বাবারে বাবা, বড় বৌমা টের পাচ্ছি বয়স হয়েছে, দেখেছো এতটা পথ এই ধকল নিতে পারেনি শরীর। হ্যাঁ, তার মধ্যে তুমি আবার বলছিলে হসপিটালে যাবে। না না, সে কি আর বলেছে সাধে? আসলে ছোট দিদির ওরকম ঘটনা ঘটবে কে ভেবেছিল বলো তো? আহারে বাচ্চা মেয়েটা, তাই জন্য। ও মা, ওই মানুষটা ওরম করে বসে জিম হচ্ছে কেন? দেখেছো বড় বৌমা? দেখো তোমাদের বাবার কাণ্ড দেখো, কোথায় ঘরে শুয়ে একটু বিশ্রাম নেবে, এখানে বসে রয়েছে, জেগে বসেছিল তো, দেখেছো? হ্যাঁ গো, কি গো, কি গো, তুমি এখানে বসে কেন রয়েছো? তুমি তো বিশ্রাম করতে পারতে ওপরে শুয়ে। তোমরা এসে গেছো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, একা একা স্থির থাকতে পারছিলাম না। আমি বরং একবার হাসপাতাল থেকে ঘুরে আসি, বুঝলে? না না বাবা, আপনার যাওয়া দরকার নেই। আপনার বড় ছেলে ফোন করেছিল, কৃষ্ণার ট্রিটমেন্ট শুরু হয়েছে, ওকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর এমনিতেও সকালের আগে তো দেখতে দেবে না। ও বাবা, তাহলে ওরা ওখানে বসে কি করছে? ওরা তো চলে আসতেই পারে, তাই না? মা, শ্যামা আসতে চাইছে না, সবাই মিলে বোঝাচ্ছে যাতে বাড়ি ফিরে আসে, কিন্তু আহারে কি করেই বা আসবে বলো? মা তো, মায়ের প্রাণ তো কাঁদবেই। ও ওকে ছেড়ে আসতে পারে কখনো? এক্সকিউজ মি মিস্টার চৌধুরী। ডক্টর, আপনি কি দেখলেন? ওষুধ পড়েছে, এখন একটু ঘুমাবে। ডাক্তারবাবু, বলছিলাম যে আমার মেয়েটার গলাটা ঠিক হয়ে যাবে তো? চিকিৎসা তো চলছে, এখন দেখা যাক, একটু সময় তো লাগবে। শুনুন, আপনাদের সবাইকেই বলছি, ওকে তো ভর্তি করা হয়েই গেছে, আপনারা এখন বাড়ি যেতে পারেন। ঠিক আছে, আপনি যখন বলছেন যাচ্ছি, কিন্তু না না, বাড়ি চলে যাব মানে আমি আমার মেয়েকে ছেড়ে রেখে কোথাও যাব না। আমি বরং এখানে বসে আমার মেয়ে সুস্থ হলে তারপর ওকে নিয়েই বাড়ি ফিরবো। শ্যামা, তার আগে শ্যামা কেন ছেলে মানুষই করছে? এখানে ডক্টর নার্স সবাই রয়েছে, কোনো প্রবলেম হবে না। দেখো শ্যামা, তুমি রেস্ট না নিলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ যাও। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমি এভাবে কিছুতে একা একা ছেড়ে যেতে পারি না ওকে। আমি এখানে থাকছি, আমার কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না আমার। রিল্যাক্স মিসেস চৌধুরী, আপনার মেয়েকে এখন আমরা দুদিন এখানে ভর্তি রাখবো। একেবারে এমআরআই স্ক্যান করে রিপোর্ট দেখে তারপর ছাড়বো। দুদিন আপনি এখানে বসে থাকবেন? হ্যাঁ, আমি এখানেই থাকবো, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। এখনো তো ভোর হয়নি, তার চেয়ে বাড়ি যান, ফ্রেশ হয়ে দুপুরের আগে না হলে একবার চলে আসবেন। তুমি সকালে যেও। আর তাছাড়া অনিবেটা, ওর মা তো সব ভুলে টুলে গেছে, কি করতে কি করবে, তাই ঠিক। ও না কাকিয়া, এত খারাপ নিউজের মধ্যে আর ভালো নিউজটা বলা হয়নি। ওর মায়ের স্মৃতি ফিরে এসেছে। স্মৃতি ফিরে এসেছে? কিভাবে, মানে কবে? তুমি যে বললে ওই আজকে যে বিয়ে ছিল সেটাও নাকি পার্ট অফ ট্রিটমেন্ট ছিল, তাহলে? হ্যাঁ দিদু, ফর্চুনেটলি ওই ট্রিটমেন্টেই সাড়া দিয়েছে। আজ এই বিয়ের সিচুয়েশনেই ওনার স্মৃতি ফিরে এসেছে। বলছে কি অনিবেটা, তুমি না এত রাত্রে আর বাড়ি থেকে বেরিও না, তাহলে আমার খুব দুশ্চিন্তা হবে, আর বোঝোই তো মায়ের মন। ঠিক আছে কাকিয়া, আমি দেখছি ওর ফোন কলটা আসুক,
রাতটা যদি কোনোভাবে ইনফরমেশন নিয়ে কাটিয়ে দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করছি, তাহলে ভোরেই বেরোবো। এখন আমি আমার একটু ঘরে যাই। গুড নাইট। গুড নাইট বেটা, গুড নাইট। মা, অনেকে কিরকম যেন অস্থির। মম, বলো বেটা। কৃষ্ণা আর গান গাইতে পারবে না না কোনোদিনও? কি জানি, যেই কাজটা করেছে মনে হচ্ছে যেন আমার জন্যই করে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ, সবই কৃষ্ণের কৃপা ডার্লিং। তুমি একটা জিনিস দেখো, যে ঠাকুর কেমন চাইলেন যে আমাদের রায় সঙ্গীতের মহাযুদ্ধের উইনিং ট্রফিটা হাতে নিক। ওই মেয়ে থাকলে তোমাকে একটু বেগ পেতে হতো রাই, তাই ঈশ্বর কেমন ওর গান গাওয়াটাই বন্ধ করে দিলেন। যাই হোক, আমি খুব হ্যাপি মা। আর আমার পথে কোনো কাটা নেই। না, নাও রাই উইল বি দ্য উইনার। তাহলে তুমি এখন হ্যাপি? ইয়েস, ভেরি হ্যাপি। তাহলে যাও, গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট বেবি। গুড নাইট, গুড নাইট বেবি। জল কিন্তু বিপদ সীমা ছাড়াচ্ছে। হ্যাঁ, তুই অনির কথাগুলো শুনেছিস? তুই দেখেছিস অনির চোখে কৃষ্ণার জন্য কি ভয়ঙ্কর দুশ্চিন্তা? হ্যাঁ মা, সবই দেখেছি আর সব বুঝতেও পারছি। রাধা, সব দেখেছি, সব বুঝতে পারছি বললে চলবে না। তুই বুঝতে পারছিস না আগুন আর ঘিকে একসঙ্গে রাখা যায় না। আর তাছাড়া কৃষ্ণার জন্যে অনির টান ক্রমশ বাড়ছে রাধা। হ্যাঁ মা, সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু কি করব? বিয়ে দিয়ে দে। কি বিয়ে? ঠিক বলছি আমি, অন্য মেয়ের সঙ্গে অনির বিয়ে দিয়ে দে রাধা। তা না হলে ওই কৃষ্ণার হাত ধরে তোর জীবনে যদি আবার শ্যামা নিখিল ফিরে আসে না, সেটা তোর পক্ষে মোটেও সুখকর হবে না। তার মধ্যে তো আবার শুনলাম শ্যামার স্মৃতি ফিরে এসেছে। এক মিনিট মা, আচ্ছা ধরো আমাদের জীবনে যদি শ্যামা নিখিল ফিরেও আসে, তাহলে আমাদের যতটা না সমস্যা হবে তার থেকেও বেশি সমস্যা হবে শ্যামা আর নিখিলের। আপনার মেয়ে আমাদের দায়িত্বে থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম যে গ্রামে থাকতে যে চিকিৎসাটা হয়েছিল সেটা ঠিক ছিল তো? না মানে জিজ্ঞেস করছি যে কোনো ভুল চিকিৎসা হয়ে যায়নি তো? না না, ওর কেমিক্যালটা টাইমলি বের করা হয়েছে, আর একটু আগে বের করা হলে একটু ভালো হতো। কিন্তু যে সময় বের করা হয়েছে সেই সময়ের সাপেক্ষে একটু অল্পই পুড়েছে। যাক, তাহলে ঠিক চিকিৎসাই করেছেন। দেখুন, উনিও তো ডক্টর, শহর আর গ্রাম চাকরি অনুযায়ী হয়েছে। যাকে বাদ দিন ওসব কথা, যেটা আপনাদের জানা জরুরি সেটা আগে বলে নিই। প্লিজ ডক্টর বলুন। ওর একটা গানের কম্পিটিশন আছে বলছিলেন না? হ্যাঁ ডাক্তারবাবু, ওই রিয়েলিটি শো সঙ্গীতের মহাযুদ্ধেরও একজন পার্টিসিপেন্ট। সরি, এটা এখন কিছুতেই করা যাবে না। মানে ও আর কোনোদিনও গাইতে পারবে না? কোনোদিন গাইতে পারবে কিনা বলতে পারবো না, তবে এখন পারবে না এটুকুনি শিওর। ওকে অন্তত মাসখানেক ভয়েস রেস্ট নিতে হবে, তারপর বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, ছোট কথা, দেখো না ডাক্তারবাবু কি বলছেন আমার মেয়েটা নাকি কোনোদিনও গাইতে পারবে না। কিন্তু ওর যে অনেক দিনের স্বপ্ন ছিল ওর সঙ্গীতের মহাযুদ্ধে গাইবে, তার কি হবে বলো না? তুমি ওনাকে একটু বুঝিয়ে বলো না আমার মেয়েটা। শ্যামা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। দেখুন, ওর যা কন্ডিশন, যদি এখন গান গায় তাহলে আবার মুখ দিয়ে রক্ত উঠবে, আর সেটা হলে ওর ভোকাল কর্ড এমনভাবে ড্যামেজ হবে যে ভবিষ্যতে আর স্বাভাবিক আওয়াজই বের হবে না। ভুলে যেও না, আমি এখন রাধারানী দত্ত, আর আমার কথাতে
বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মানে কি বলতে কি চাইছিস তুই? আরে মা, যা হচ্ছে হতে দাও না, গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো মানে? তুই জানিস তো কি বলছিস? কৃষ্ণা আর অনির বন্ধুত্ব ছাড়িয়ে অন্য কোনো রূপ নিতে পারে। নিক না। আরে বাবা, কৃষ্ণা হলো শ্যামা নিখিলের প্রাণ ভোমরা, আর কৃষ্ণাকে আমার গ্রিপে আনতে পারলেই শ্যামা নিখিলের ছটফটানি বাড়বে। তুই কি বলছিস? তুই বুঝে বলছিস তো? একদম বুঝে বলছি। অনি হবে আমাদের টোপ, আর যে টোপে আমি স্বীকার করব শ্যামা নিখিলের নয়নমণিকে। ছোট কথা, আমার মেয়েটার কি হবে বলো না? ও তো এই কথাটা শুনলে সহ্য করতে পারবে না। আমার মেয়েটা। শ্যামা, তুমি একদম চিন্তা করো না, কৃষ্ণার স্বপ্ন পূরণ ঠিক হবে, আমি কথা দিচ্ছি। কিন্তু কি করে? তুমি শুনতে পাচ্ছ না? উনি বলছেন আমার মেয়েটা যদি এখন গান গায় তাহলে ও আর কোনোদিনও কথা বলতে পারবে না। না না, ওকে কিছুতেই আমি গান গাইতে দেবো না। ওর গলা আগে ঠিকঠাক ভাবে সারুক, তারপর দেখা যাবে, তারপর যা হবে দেখা যাবে। ও গান গাইবে না, কিছুতে গান গাইবে না। ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি শুধু আমার মেয়েটার গলাটা সারিয়ে দিন। ওকে আমি কোথাও গান গাইতে দেবো না, ও গান গাইবে না। একদম। ওর এখন গান গাওয়া, গলায় জোর দেওয়া, রেওয়াজ করা একদম বন্ধ, এমনকি কথা বলাও বন্ধ। আপনাদের সাথে আবার বিকালে দেখা করছি, দেখি ততক্ষণে কি হয়। ডাক্তারবাবু বলছিলেন যে আমার একটাই কথা ছিল শুধু। বলুন। আমার মেয়েটা, মানে দেখুন, আমি জানি যে আপনারা হয়তো খুব ভালোভাবে চিকিৎসা করছেন, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনটা কিছুতেই মানছে না। বলুন না, ওর কোনো ক্ষতি হবে না তো? ও বাঁচবে তো ডাক্তারবাবু? দেখুন, লাইফ ফিক্স নেই এইটুকুনি বলতে পারি। এক্সকিউজ মি। ছোট কথা, আমার মেয়েটার কি হবে বলো? শ্যামা এত ভেঙে পড়ো না। দেখো না, এইটুকু সময়ের মধ্যে আমরা কৃষ্ণাকে এখানে নিয়ে এসেছি। দরকার হলে ওকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব, এমনকি অব্রড নিয়ে যাব ভালো চিকিৎসার জন্য। চিন্তা করো না। চিন্তা করো না শ্যামা, সঙ্গীতের মহাযুদ্ধ শুরু হতে এখনো কয়েকটা দিন বাকি আছে। তার আগে আমি কৃষ্ণাকে সুস্থ করে তুলবই। যাকে আমার বাবু বড় ক্লান্ত লাগছে। বড় বৌমা, আমি ওপরে গিয়ে একটু বিশ্রাম করছি, তুমি কিন্তু হাসপাতাল থেকে ফোন এলে আমাকে ডাকবে, আমি কিন্তু জেগে থাকবো। হ্যাঁ আচ্ছা। তুমি যাবে না? ও বাবা, দেখেছো, ভুলেই গেছি। ও গোপাল, গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো এসো এসো, এই দেখো কে এসেছে, এসো এসো। এই দেখো দেখি, বাড়ির এই অবস্থা, এর মধ্যে তুমি ছেলেটাকে নিয়ে চলে এলে। ওই দেখো, কি গো তুমি, এরকমই তো কথা ছিল, ও আসবে আমাদের সঙ্গে। আর ওর মা পার্বতী এমন ভাবে বলছিল, না নিয়ে এসে থাকি কি করে বলো তো? কিন্তু এইভাবে চলে আসতে হবে সেটা তো কথা ছিল না। ওনার দুদিন পরেই আসতো। নতুন মানুষ, এই অবস্থায় এখানে ওকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে না দিলে ওর তো অসুবিধা হবে, সেটা ভাবলে না? আহা, অসুবিধা আবার কেন হবে? ওর বোন তো, ওর বোন যে অসুস্থ সে কি ওর জানে না? সে যা হোক তা হোক করে একটু শুয়ে নেবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তারপর তো তুমি আছোই, কিছু একটা ব্যবস্থা করে দেবেই তো, না? মা, বলছি কি, তোমরা এত চিন্তা করো না, ওর কোনো অসুবিধা হবে না, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি। মুন্নি, বলছি গোপালকে একটু উপরে গেস্ট রুমটা দেখিয়ে দে না। উপরের গেস্ট রুম? হ্যাঁ, একটু জানা। আচ্ছা, এই এসো আমার সঙ্গে। গোপাল, তুমি মুন্নির সাথে যাও।
গো তুমি? হ্যাঁ, বাচ্চা ছেলেটা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর ওর মা যেভাবে বলছে, এত আশা নিয়ে যে আমাদের বাড়িতে এসে থাকবে, নিখিল কথা দিয়েছে, কি বলছে বলো তো? না নিয়ে এসে থাকতাম কি করে? যে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। বড় মা যখন বলছে কোনো অসুবিধা হবে না, তখন আর কিছু বলার দরকার নেই। আর শুনতে পেলে আবার উল্টোপাল্টা কিছু ভাববে। শুধু শুনতে পাচ্ছি না কেন দাদু, সব দেখতেও পাচ্ছি। আগে ভালো করে দেখে বুঝে নি সবটা, তারপর তো। সত্যি বাড়ির ওপর দিয়ে একের পর এক যা সব যাচ্ছে, আমার আর শরীর দিচ্ছে না, বড় ক্লান্ত লাগছে। মা তোমরা ঘরে যাও, ওরা ফিরলে আমি ডেকে দেবো। বলছি যে, বলছিলাম ঠিকই যে ওপরে গিয়ে বিশ্রাম নেব। ওপরে গিয়েও আমার ঘুম তো আসবে না, আমার সেই চিন্তা লেগেই থাকবে। তুমি অনেকক্ষণ বসে আছো, তুমি বরং বিশ্রাম নাও, আমি এখানে একটু বসি না? তুমিও চলো, তোমার তো রেস্টের দরকার। হ্যাঁ জানি বিশ্রামের দরকার, তাও বলছি যে নিখিলরা আসুক না, একটু কথা বলে যাই একবারটি। আসলে না আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। জানি চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে সবই, কিন্তু দিদিভাইয়ের গলাটা যদি খারাপ হয়ে যায়, আমাদের ছোট দিদিভাইয়ের স্বপ্নটা তো ভেঙে যাবে বলো। কত আশা, কত স্বপ্ন। হ্যাঁ, গান গাইবে, সকলের মন জয় করবে, কৃষ্ণকলির মতন হবে। আজ দেখো ও স্বপ্নটাই ওকে ছেড়ে চলে যেতে বসেছে। না ছোট কর্তা, এবছর ওর গান গাওয়ার কোনো দরকার নেই। আগে আমার মেয়েটা সেরে উঠুক, তারপর তারপর না যা হবে দেখা যাবে। পরের বছর গাইবে দরকার হলে। শ্যামা, তুমি কেন চিন্তা করছো? হতেই তো পারে যে ওষুধের এফেক্টও ঠিক হয়ে গেল। কি বলছো তুমি নিখিল? ডাক্তার বারবার বললেন যে ওকে ভয়েস রেস্টে থাকতে হবে, এর মধ্যে গান কি করে সম্ভব? নিখিল, আমার মনে হয় শ্যামা ঠিকই বলেছে, এবছর থাক না, নেক্সট ইয়ার না হয় পার্টিসিপেট করবে। সেখানেই তো আমার আপত্তি। কিসের আপত্তি ছোট কর্তা? দেখো আমার মেয়ে সুস্থ হয়ে ওঠা সবার আগে। এবছর না হয় ও গানটা নাই গাইলো। এটাই তো কেউ চায় শ্যামা। কৃষ্ণার সঙ্গে এই ব্যাপারে আমার কথা বলতে হবে। আই এম শিওর এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। যেভাবে হোক আমাকে জানতে হবে যে কে ষড়যন্ত্র করে এই কেমিক্যালটা কৃষ্ণাকে খাইয়েছে। আর যেই খাইয়েছে সে কিন্তু এখন খুব আনন্দ পাচ্ছে। কি বলছো কি তুমি নিখিল? একদম ঠিক বলছি মেসোমশাই। আই এম শিওর কেউ একজন চায় না কৃষ্ণা সঙ্গীতের মহযুদ্ধে গান গাক। তার এই নিষ্ঠুর আনন্দ আমি কেড়ে নিতে চাই। না না সুজাতা, এভাবে বলো না। ওর স্বপ্ন ওকে ছেড়ে চলে যেতে পারে না। ও আমাদের শ্যামার মেয়ে, এত সহজে হেরে যাবে সেটা তুমি ভাবছো কি করে? এই কম্পিটিশনটায় গান গাইতে পারলো না, পারবে না, তাতে কি হয়েছে? ওর কতটুকু বয়স, আরো অনেক সুযোগ আমাদের নাতনির সামনে আসবে, আর আমাদের নাতনি তার সদ্ব্যবহার করবে, এটা আমি জানি। ওর সামনে যদি আমরা হাহুতাশ করি তাহলে তো ওর মন ভেঙে যাবে। আমরাই তো ওর জোর সুজাতা। বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু আমি ভাবছি একটা ছোট বাচ্চা মেয়ে, তার জীবনে কত কত স্বপ্ন। সেই সব স্বপ্ন যদি এখনই এরম ভাবে ভেঙে যায়, সেই কষ্ট কেউ সহ্য করতে পারবে? দেখো, আমাদের কৃষ্ণা দিদি ভাই ছোটবেলা থেকেই কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে, এটাও হাসি মুখে সহ্য করে নেবে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। এত বড় ক্ষতিটা ওর কে করলো, কেন করলো, সেটা জানা দরকার।
দরকার হলে পুলিশে খবর দিতে হবে, তদন্ত করতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। হ্যাঁ যাচ্ছি। ছোট কথা, তুমি এসব কি বলছো আর কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সম্ভবত আন্দাজ করতে পারছি। না, তোমরা কি আন্দাজ করছো আমাকে একটু খুলে বলো না। রাধারানী, রাধা? নিখিল হয়তো ওই নামটাই বলতে চাইছে। হ্যাঁ মেশমশাই, রাধারানী। ও চায় না কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধেতে গান গাক। কি বলছো তুমি এসব? নিজের মেয়েকে সঙ্গীতের মহাযুদ্ধেতে জেতানোর জন্য রাধা এটা করতেই পারে? ছি ছি ছি, রাধা এখনো আমাদের ক্ষতি করার সুযোগ খুঁজে যাচ্ছে। আঙ্কেল, আপনারা সবাই এখানেই আছেন। হ্যালো আন্টি, আমি অনিরুদ্ধ, কৃষ্ণার সৃজনীর বন্ধু। নিউ ইয়ার্স পার্টিতে আমি আপনাদের বাড়ি এসেছিলাম, কিন্তু তখন আপনার সাথে ঠিকভাবে আলাপ হয়নি। বাট হ্যাঁ অনিরুদ্ধ, আমি জানি তুমি কৃষ্ণা আর মুন্নির বন্ধু হও। হ্যাঁ আন্টি, আমি সৃজনীর কাছে শুনলাম কৃষ্ণার পুরো সিচুয়েশনটা। ও এখন কেমন আছে?